বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে দিল্লিতে সংবাদ সম্মেলনের অনুমোদন দিয়ে ভারত সরকার বাংলাদেশ সরকারকে আবারও রুষ্ট করে তুলেছে। শুধু তাই নয়, সাম্প্রতিক এক সাক্ষাৎকারে দেখা যাচ্ছে ভারতীয় সাংবাদিক শেখ হাসিনাকে প্রশ্ন করছেন যে বাংলাদেশে নেমে তার প্রধান অগ্রাধিকার কি হবে, এবং শেখ হাসিনা উত্তর দিচ্ছেন বাংলাদেশের সাংবিধানিক শাসন পুনঃপ্রতিষ্ঠাই হবে বাংলাদেশে ফিরে তার প্রথম অগ্রাধিকার। বাংলাদেশে ফেরার বিষয়ে ভারতীয় সংবাদ মাধ্যম কিংবা শেখ হাসিনার হঠাৎ করেই এই আত্মবিশ্বাসের কারণ কি? সেই একই সাক্ষাৎকারে তিনি তারেক রহমান এবং বিএনপির প্রতিও আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগকে বাংলাদেশের বৈধ বিরোধী দল হিসেবে ভূমিকা পালনের সুযোগ করে দেওয়ার। এসব নিয়ে আলাপে আমার সঙ্গে সংযুক্ত হয়েছেন ভারতের সিনিয়র সাংবাদিক গৌতম লাহিড়ী। গৌতম লাহিড়ী, আপনাকে স্বাগত জানাই। গৌতম লাহিড়ী, এই প্রশ্নটা যে উইবন নিউজের সঙ্গে সাক্ষাৎকারে শেখ হাসিনাকে করা হলো, আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন। মানে আমি খুব চমৎকৃত যে সরাসরি এই প্রশ্ন তাকে করা হলো যে ঢাকায় ল্যান্ড করে আপনার প্রথম অগ্রাধিকার প্রায়োরিটি কি হবে, এবং শেখ হাসিনা জবাব দিলেন। কিছু কি ঘটছে যে কারণে ভারতের সংবাদ মাধ্যম এমন প্রত্যাশা করছে? ধন্যবাদ। প্রথমেই বলবো যে যে প্রশ্নটা দিয়ে শুরু করেছিলেন যে বর্তমান বাংলাদেশ সরকার রুষ্ট হয়েছে শেখ হাসিনাকে প্রকাশ্য সাংবাদিক বৈঠক করতে দেওয়ার জন্য, যদি অডিওর মাধ্যমে করেছেন তাহলেও, কিন্তু বাংলাদেশ যে সরকার, সেই সরকার তো এখন আর কিছুদিনের মধ্যে সেই সরকার সাবেক সরকারে রূপান্তরিত হওয়ার কথা। 12ই ফেব্রুয়ারি যদি সঠিক ঠিকঠাক নির্বাচন হয়, ফলে ভবিষ্যৎ তো আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরেই রাজনীতি করতে হবে। তার হচ্ছে একটা পথ খোলা, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আজকে একটা গুরুত্বপূর্ণ ঘটনা, এটা বলা দরকার। ভারতের আজকে পার্লামেন্টের বাজেট অধিবেশন শুরু হয়েছে, এবং এই বাজেট অধিবেশনের শুরুর প্রথম দিনে যে শোক প্রস্তাব পাঠ করা হয়, তাতে লোকসভার স্পিকার এবং রাজ্যসভার যিনি চেয়ারম্যান, যিনি ভারতের উপরাষ্ট্রপতি, তারা দুজনেই যে 9 জন সাংসদের মৃত্যুর সঙ্গে সঙ্গে প্রাক্তন প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতেও একটি শোক বার্তা পাঠ করেছে। এবং শোক বার্তা পাঠ এবং তারপরে প্রত্যেকে উঠে তার অনুরোধে খালেদা জিয়ার তার যে প্রতি সম্মান জানাতে, শ্রদ্ধা জানাতে সমস্ত সাংসদরা উঠে দাঁড়িয়ে 2 মিনিট নীরবতা পালন করেছেন, উভয় রাজ্যসভা এবং লোকসভায়, উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ। এটা নিঃসন্দেহে একটা বাংলাদেশের জন্য একটা বার্তা, নির্বাচনের ঠিক আগে। এবং তার চেয়েও গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয় যে স্পিকার ওম প্রকাশ বিড়লা এবং রাধাকৃষ্ণন, যিনি চেয়ারম্যান, তিনি যে শোক বার্তা পাঠ করেছেন তাকে মহামহিম বলে উল্লেখ করেছেন, এবং একই সঙ্গে তাকে বলেছেন যে সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি দলের চেয়ারপারসনের এই নিহত হওয়ার ঘটনায় আমরা বাংলাদেশ সরকার এবং ওখানকার মানুষের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি ভারতের পক্ষ থেকে। এবং তার সঙ্গে বলা হয়েছে তার নেতৃত্বে তিনি 3বারের প্রধানমন্ত্রী, প্রথম মহিলা প্রধানমন্ত্রী, এবং তার সময় ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক যে তিনি যে উদ্যোগ নিয়েছিলেন যে সম্পর্কটাকে উন্নত করার জন্য, সেইটা তার স্মরণ করা হয়েছে এই শোক বার্তায়। ফলে এটা নিঃসন্দেহে বিএনপি মোদী যে শোক বার্তা পাঠিয়েছিলেন সেখানেও তো এই বিশেষভাবে খালেদা হ্যাঁ, জিয়ার মানে এটা ভারতের আর কি ঘোষিত, আপনি বলতে পারেন ঘোষিত লাইন, যে বিএনপি বা তার নেত্রী সম্পর্কে যে শোক প্রকাশ, এবং ভারতের পার্লামেন্টে এবং সর্বদলীয় সকল দলের সাংসদরা সেই শোক বার্তায় নীরবতা পালন করেছেন। ভারতে সবসময় বাংলাদেশের ব্যাপারে কিন্তু একটা সর্বসম্মতি থাকে, সেটা আওয়ামী লীগ থাকার সময়ও ছিল। আপনি দেখেছেন স্থল সীমান্ত চুক্তি পাস হয়েছিল, কোনো একজনও বিরোধিতা করেননি। আপনাদের রাজনীতিতে সেটা দেখা যায় না সাধারণত। এখন আপনি বলতে পারেন এটার সঙ্গে যদি ভিয়নের ইন্টারভিউটাকে যদি যুক্ত করেন, তাহলে মানে কানেক্টিং দ্য ডটস বলে যেটা বলা হয়ে থাকে, কানেক্টিং দ্য ডটস, সেখানে শেখ হাসিনা আপিল করছেন যে তিনি এটাও বলেছেন সেই ইন্টারভিউতে যে বিরোধী দল ছাড়া গণতন্ত্র শক্তিশালী হয় না। এখন সে নিয়ে অনেকে প্রশ্ন তুলতে পারেন, কিন্তু তিনি বলছেন গণতন্ত্র, যে কারণে, এবং তিনি এটাও বলেছেন যে বিএনপি নেতৃত্বে সরকারে ছিলেন, আমরা বিরোধী দলে ছিলি, বা আমরা সরকারে থাকাকালীন
বিএনপি বিরোধী দলে ছিল। তো এইভাবেই গণতন্ত্র বিকশিত হয়। ফলে সেই কারণে তিনি আবেদন করেছেন যাতে আগামী দিনে আহ, যদি বিএনপি জেতে, সেটা বলেছেন, যদি বিএনপি জয়লাভ করে তাহলে তার আপিল রইল যে আওয়ামী লীগকে যেন রাজনীতি করতে দেওয়া হয়। এবং সেটা তার মানে মেনেই নেওয়া গেল যে ভোটটা প্রায় হতে চলেছে এবং সেই ভোটে বিএনপি ক্ষমতায় আসতে চলেছে এবং সেই বিএনপির প্রতি তিনি কিন্তু আবেদনটা বর্তমান ইউনূস সরকার বা জামায়াত ইসলামী এদের প্রতি করেননি। তো এটা নিঃসন্দেহে একটা তাৎপর্যপূর্ণ দিক। এখন রাজনীতিতে শেষ কথা বলে কিছু হয় না, অনেকে মনে করে থাকেন সব শেষ। আমি মনে করি শেষ নাহি যে, শেষ কথা কে বলবে, তাই না, রবীন্দ্রনাথের কথায় শেষ নাহি যে। তো সুতরাং শেষ কিছু হয় না, কারণ একটা আদর্শবোধের রাজনৈতিক দলের সাময়িক শক্তি ক্ষয় হতে পারে, কিন্তু তাদের শক্তি সবসময় থাকবে। যেমন বিএনপির একতা ছিল, অনেকে বলতেন বিএনপি শেষ। বাংলাদেশিরা খুব সহজেই কিন্তু একটা অ্যাডজেক্টিভ যুক্ত করেন, বিএনপি তো শেষ, জামায়াত তো নিষিদ্ধ শেষ। কিন্তু আসলে তাদের এটা আমরা দূর থেকে বুঝি যে তিনটি আদর্শগতভাবে ভিন্ন আদর্শে বিশ্বাসী তিনটি দল, তাদের অস্তিত্ব বাংলাদেশের রাজনীতিতে সব সময় থাকবে। সংখ্যায় তারা শূন্য হতে পারেন, সংখ্যায় তারা ৭ হতে পারেন, সংখ্যায় কিছু না হলেও ১০০ হতে পারেন, যেটা যাই ঘটুক আর কি। যেমন বিএনপি আজকে তো কেউ ভাবতে পারছিলেন না কিছুদিন আগেও যে বিএনপি ক্ষমতায় আসার সম্ভাবনা তৈরি হয়েছে, বা জামায়াত। দুটোই সম্ভাবনা এখন উজ্জ্বল বলে মনে হচ্ছে বা দেখা যাচ্ছে, যদি নির্বাচনটা হয় ঠিকভাবে। মানে তার মানে কি ভারতে একটা উৎসাহ তৈরি হয়েছে এবং সেই উৎসাহের জের গিয়ে শেখ হাসিনার ভেতরেও মানে একরকমের মানে পড়েছে, যে কারণে মানে সেই সমীকরণটা যে নির্বাচন হচ্ছে এবং নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় আসছে এবং তারেক রহমান এবং বিএনপির মাধ্যমে আওয়ামী লীগের রাজনৈতিক নিষেধাজ্ঞা উঠে যাবে এবং আওয়ামী লীগ রাজনীতিতে ফিরবে। এ কথাটা তো তারেক রহমান ফিরেছেন পর থেকে বা ফিরবেন বলার পর থেকে আলোচিত হচ্ছে যে ভারত সরকার এই শর্তেই তার ফেরার ব্যাপারে এক রকমের উৎসাহ দেখিয়েছেন, সমর্থন দিয়েছেন। এমনকি জামায়াতে ইসলামীর নেতা সৈয়দ মোহাম্মদ তাহের তিনি কিন্তু সারা বাংলাদেশ জুড়ে নির্বাচনী প্রচারণায় বলছেন যে ৩ শর্তে ভারত তারেককে ফিরতে দিয়েছেন, তার মধ্যে প্রথম শর্ত হচ্ছে ফ্যাসিবাদীদের বাংলাদেশে পুনর্বাসিত করা, মানে আওয়ামী লীগকে ফিরতে দেওয়া। মানে ভারত তার মানে তারেক রহমানের সঙ্গে তাদের আলাপচারিতার উপর ভরসা করছে। দেখুন, যেটা জয়শঙ্কর বাংলাদেশ থেকে ফিরে যাওয়ার পর চেন্নাইতে একটা ইন্টারাকশনে বলেছিলেন যে বাংলাদেশটাকে দেখতে হবে কমন সেন্সের ভিত্তিতে। মানে তিনি কূটনীতিটাকে বলেছিলেন কমন সেন্স। কমন সেন্স হচ্ছে বাস্তবতা, যেটা আওয়ামী লীগ বাংলাদেশের মাটিতে নেই, তারা কর্মকাণ্ড করতেও পারছেন না, নিষিদ্ধ। ফলে একটা স্বাভাবিক, তার একটা স্বাভাবিক লজিক্যাল একটা পরিণতি আছে, কনক্লুশন আছে সমস্ত ঘটনার। তাতে সম্ভাব্য বিএনপি বা জামায়াত যে কেউ ক্ষমতায় আসতে পারে, কিন্তু ফলে যারা আসতে পারে তাদের সঙ্গে প্রত্যেকের সঙ্গে ভারত সরকার যোগাযোগ তো আগেও ছিল, যোগাযোগ থাকবেও এবং যোগাযোগ তারা রাখছেন, কারণ যদি তারা ক্ষমতায় আসেন তাদের সঙ্গে তো ভারতকে কাজ করতে হবে। সেক্ষেত্রে ভারতের দিক থেকে কোনো শর্ত আমি বলবো না। ভারতের পক্ষেও তো দীর্ঘকাল আওয়ামী লীগকে ভারতের মাটিতে অবস্থান করতে দেওয়াটা, তারাই বা কি করবেন? তাদের তো রাজনৈতিক মানুষ, তারা রাজনীতি তো করবেন। ফলে একটা জিনিস তো মেনে দেখেছেন নিশ্চয়ই, যতগুলো প্রেস কনফারেন্স বলতে যা বোঝায় যেগুলো হয়েছে, সেগুলোতে কোথাও কিন্তু আওয়ামী লীগ নেতৃবৃন্দ বিএনপি কে কোনো আক্রমণ করে